প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজকের আলোচনার শিরোনাম ট্রাম্পের বিজয় বিশ্বের জন্য কী বার্তা। দুজন অতিথি আজকের এই আলোচনায় অংশ নেবেন। তাদের একজন স্টুডিওতে উপস্থিত রয়েছেন, অন্যজন যুক্ত হবেন অনলাইনে। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে দিচ্ছি। স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন। আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ জয়প্রকাশ দা। আরও একজন অতিথি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন, তার সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এই দুই অতিথির সঙ্গে আলোচনা হবে আজকের নির্ধারিত। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের সবশেষ শিরোনাম। নতুন বাংলাদেশের সংস্কারে সবার পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন সারা বিশ্ব যেন আমাদের কাছে আসে এমন দেশ গড়তে হবে। সাইবার নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই আইনে বিদ্যমান মামলাগুলো বাতিল হয়ে যাবে। বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি। যৌক্তিক সময়ে নির্বাচন দিলে সব চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলেছেন মির্জা ফখরুল। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান জামায়াতে ইসলামীর আমির। স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কতা চান। এবং তেল, গ্যাস ও কয়লার সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে। লোডশেডিং বাড়ায় শিল্প উৎপাদনে বিরূপ প্রভাব। কয়লা আনতে সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলাম বৈশাখী সংবাদের সবশেষ শিরোনাম। ফিরছি আলোচনায়। আজকের বিষয় এর ভিতরে জেনে গেছেন ট্রাম্পের বিজয় বিশ্বের জন্য কি বার্তা। আমরা আলোচনা শুরু করতে চাইছি অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন আপনার কাছ থেকে। এই কয়েকটি দিন ধরে সারা বিশ্বেরই নজর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ আমেরিকা এবং তার প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে যে গোটা বিশ্বের আগ্রহ থাকবে সেটি স্বাভাবিক। এবং যেহেতু ক্ষমতায় একটি পরিবর্তন এসছে যুক্তরাষ্ট্রে, রিপাবলিকানদের বিজয় এবং ডেমোক্র্যাটদের পরাজয়, অর্থাৎ ট্রাম্পের বিজয় যেটাকে বলা হচ্ছে একটি ঐতিহাসিক বিজয়, এর মধ্য দিয়ে নতুন একটি সময়ে পা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পরিবর্তিত বাস্তবতায় দেশটির পররাষ্ট্রনীতিতে কী কী ধরনের পরিবর্তন আসতে পারে, কোন কোন উল্লেখযোগ্য জায়গায় নতুন প্রশাসন নজর রাখবে, এগুলো বিশ্লেষকরা এরই ভেতরে আলোচনা শুরু করেছেন। এবং আমরা আমাদের জায়গা থেকেও বুঝবার চেষ্টা করছি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে কিনা, আসলে কোন ধরনের পরিবর্তন হতে পারে, গোটা বিষয়টি আজকে আলোচনা হবে। শুরু করছি আপনার কাছ থেকে। আপনার কি মনে হয় বড় ধরনের কোনো পরিবর্তন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আসবে কিনা? যদি মনে করেন আসবে, তাহলে সেক্ষেত্রে কোন কোন জায়গায় আপনার মনে হচ্ছে? প্রকাশদা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বর্তমান 2024 সালের প্রায় শেষ, নভেম্বরের 7 তারিখ। আমি আজকে একটা ঐতিহাসিক, আমাদের বাংলাদেশের ইতিহাসে সে ঐতিহাসিক দিনটি স্মরণ করছি, বিপ্লব সংহতি দিবস। আর আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গভীর দুঃখের সাথে স্মরণ করছি 36শে জুলাইয়ের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সেই বীর সেনানী যারা জীবনের সব কিছু ত্যাগ করে আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে। এবং এই জুলাই বিপ্লবের পর থেকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ নিশ্চিতভাবে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছি। এবং সে মুহূর্তে বাংলাদেশ থেকে আমরা যে অনুভব এবং অনুভূতি নিয়ে বিশ্ব রাজনীতি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটে যাওয়া এই নির্বাচনের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তাকিয়েছিলাম, তা অনেকটা ধাক্কা খেয়েছে। এবং আমি বোধ করি বর্তমান সময়ে আমরা বাংলাদেশে যেমন গণতন্ত্রের গণজোয়ার দেখছি, পৃথিবীর অন্য সকল দেশেই এভাবে গণতন্ত্রের গণজোয়ার দেখছি। একটু আগে আপনি যখন জিরো আওয়ারের খবর দেখাচ্ছিলেন বৈশাখী টেলিভিশনের, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস বললেন যে বিশ্ব
যেন বাংলাদেশ থেকে শেখে এমন একটা দেশ গড়তে হবে। বাংলাদেশের কাছে আমরা হ্যাঁ আমরা দেখছি কিছুদিন আগে পাকিস্তানও কিন্তু গণজোয়ার এবং বিপ্লবের জোয়ার বয়ে গেছে, সেখানেও সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে এবং তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের পতাকা আমাদের এটাকে স্মরণ করছে। এভাবে আমি যতটা জেনেছি বিভিন্ন বিশ্ব মিডিয়া থেকে এবং অন্যান্য সকল জায়গায়, ইভেন আজকে যে আমরা ফিলিস্তিনের কথা দেখি, ফিলিস্তিনের মুসলিমরা যারা যুদ্ধ করছে, হামাস যোদ্ধা এবং সেখানকার জনসাধারণ, তার উদ্দীপনা পাচ্ছে বাংলাদেশের এই ছাত্র যোদ্ধাদের কাছ থেকে। সব কিছু মিলিয়ে সারা পৃথিবীতে একটা গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা নতুন রূপে দেদীপ্যমান। ঠিক সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণতান্ত্রিক দল, যেটাকে আমরা ডেমোক্রেটিক পার্টি বলি, যার প্রতিনিধিত্ব নিয়ে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, বিশ্ব তাকিয়েছিল, সম্ভবত বিশ্বের ম্যান্ডেট ছিল, আমাদেরও ম্যান্ডেট ছিল, কমলা হ্যারিসও নিশ্চিতভাবে জয়ী হবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিশ্বের যে গণতান্ত্রিক গণজোয়ারের যে টাইড, যে স্রোত, সেটাকে স্তব্ধ করে দিয়ে রিপাবলিকান শিবির থেকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসলেন। এটা বর্তমান বিশ্বের গণমাধ্যম অনেক অনেকেই বিস্ময়কর ফিরে আসা বলে মনে করছেন, বিস্ময়কর প্রত্যাবর্তন বলছেন। এক্স্যাক্টলি, কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প, আমরা কিন্তু এই মুহূর্তে বৈশাখী টেলিভিশন থেকে আমরা অবশ্যই ডিপ্লোম্যাটিক কার্টিস হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা এটাও বলবো যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আসলে পৃথিবীর মানুষ চায়নি। কেন যে আমেরিকানরা চাইলো আমরা একটু পরে আলোচনা আমাদের চলে আসবে। তো এটা অনেক বড় একটা বার্তা। প্রথম বার্তা আমি যে বললাম, সারা পৃথিবীর বিবেক কিন্তু হোঁচট খেয়েছে। এটা অনেক বড় একটা বার্তা। আমরা যা চেয়েছি আমরা হয়তো সেদিকে যেতে পারছি না। আমি প্রসঙ্গত উদাহরণ দেই, আমরা বাই দিস টাইম ডোনাল্ড ট্রাম্পের টুইট আমরা দেখেছি। উনি বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে এবং আমার রিপাবলিকান দল এবং আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এটা হতো না। অথচ বাংলাদেশ থেকে আমরা জানি যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন দেশ একটা বাংলাদেশ। এবং কেন কী কারণে এখানে কিছু ঘটনা ঘটেনি তা না, সাম্প্রদায়িক যে ঝামেলাগুলো হলো সেটা কিন্তু মোর পলিটিক্যাল দেন রিয়াল। এটা বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই, অনেকটা রাজনৈতিক। রাজনৈতিকভাবে এটা একটা চিত্রিত করা হয়েছে। অথচ 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমি খুব অবাক হয়ে যাই যে যিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি বাংলাদেশের মতো একটা তুচ্ছ ঘটনা, যেটাকে ভারতও এভাবে বলেনি, উনি বললেন। তো এটা বিশ্লেষকরা আবার এটাও কিন্তু বলছেন যে টুইট যিনি করেছিলেন তিনি ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আচরণের একটি ভিন্নতার জায়গা এখানে থাকবে বা থাকার কথা। আমরা নিশ্চয়ই এটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি এতটুকু বলে রাখি, ট্রাম্পের টুইটে কিছু যায় আসে না, হি ইজ লাইক দ্যাট। উনি কিন্তু এভাবে বলে থাকেন এবং তার এই কথাগুলো কেউ পাত্তাও দেয় না। হাউএভার উনি যখন বলেছিলেন, এবং আমরা দেখি বাংলাদেশের যে রাজনৈতিক যে চেঞ্জড যে পরিবর্তন, তারও কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। এবং আমরা জানি আমাদের পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, উনি কিন্তু পার্শ্ববর্তী একটা দেশে গিয়ে বারবার কিন্তু ভিডিও দিচ্ছেন। এবং আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। যদিও আমরা মনে করি আমরা যারা বিপ্লব করলাম, আন্দোলন করলাম, যারা শহীদ হলো এবং আমরা যারা নতুন দেশ গঠনের দায়িত্ব নিয়েছি, আমরা নিশ্চিতভাবে মনে করি যে জনগণের জন্য যেটা খারাপ, অকল্যাণকর, সেটা কখনোই ঘটবে না, এটা কোনো হবে না। তারপরও 1%ও যদি সম্ভব না থাকে তাহলে কিছু মানুষ তো এটা আলোড়িত হবেই। এবং সেক্ষেত্রে তার এই ট্রাম্পটা এ সময় কিন্তু পৃথিবীকে একটা অনেক মারাত্মক একটা বার্তা দিয়েছে। যদি এই বার্তাটা আমরা পরোয়া করি না এবং আমরা মনে করি না যে এটা ঘটবে, তাই এটা ঘটবেও না। এরপর আমি যেটা বলবো, এটা গেল গণতন্ত্রের কথা। যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের একটা উন্মোচন হবে, কিন্তু তা না হয়ে আবার কিন্তু রিপাবলিকান আসে। রিপাবলিকান কিন্তু গণতান্ত্রিক নয়, তাদের ভিতরে অনেক ঝামেলা আছে। এবং যে 3টি স্লোগান নিয়ে উনি আসছেন, যে অর্থনীতির সংস্কার, ইমিগ্রেশন আর যুদ্ধনীতি। আমি একটু বলি যে যুদ্ধ, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে যারা পড়াশুনো করি আমরা জানি তার একটা ঐতিহাসিক লেগাসি থাকে এবং তার একটা কন্টিনিউটি থাকে। একটি সরকার যাবার পর পরবর্তী সরকার, শুধু না, পরবর্তী কয়েকটি সরকার কিন্তু সেই লেগাসি থেকে বের হতে পারে না। এবং ইরেসপেক্টিভ অফ চেঞ্জেস অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড পার্টিস, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিন্তু একই থাকে। অথচ আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমরা মনরো ডক্ট্রিন যদি বাদ দিই, সেই 30-এর দশকে সে বিচ্ছিন্নতাবাদ, পলিসি অফ আইসোলেশনে যখন চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর
কোনো ঘটনায় সে নাক গলাবে না, শুধু নিজেকে নিয়ে থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বমোড়লে পরিণত হলো, এবং তখন থেকে তারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে কোনো কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সংঘাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ডেলিবারেটলি যুক্ত হয়নি, এবং ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তারা যুক্ত হয়েছে। মার্কিন নিজেদের স্বার্থে যা করা তাই তারা করছে। একটা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে হত্যা করতে হলে হত্যা করেছে, তাদের জনগণকে ক্রাশ করতে হলে ক্রাশ করছে, একটা ধর্মকে বিকৃত করে সেটাকে ধ্বংস করতে হলে ধর্মকে পর্যন্ত, সংস্কৃতি পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে। সেই মার্কিনিরা যুদ্ধই হলো তাদের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ, এবং আমি মনে করি না সেই অবিচ্ছেদ্য অঙ্গ থেকে তারা বের হতে পারবে। আমি ইউটিউবের খুব নির্ভর করা যায় না এমন কিছু ভিডিও এবং খবর দেখছিলাম, অন্যান্য সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে অলরেডি ট্রাম্প কিন্তু ইসরায়েলকে ঘোষণা দিয়েছে যে আমরা অস্ত্র দিব না, এবং তাদেরকে কিছুটা ইঙ্গিত করেছে সাবধান হয়ে যাও, যুদ্ধ চলবে না। বাট আমি মনে করি দিস আর নির্বাচনী প্রচারণার সময় তো তিনি একেবারে এটাও বলেছেন যে 24 ঘন্টার ভেতরেই তিনি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটার একটা অবসান তিনি ঘটাবেন। হ্যাঁ, উনি পুতিনের সঙ্গে কথা বলবেন, তিনি কথা বলবেন জেলেনস্কির সঙ্গে। তো আছে এরকম অনেক অনেক। আমরা 2025-এর 25 জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখা যাক, একসঙ্গে যাবার পরে আমরা বুঝতে পারবো কি ঘটে। বাট আমি মনে করি সিম্পলি পলিটিক্যাল চিটচ্যাটস। আপনার সঙ্গে আলোচনা চলবে। আমাদের আরও একজন অতিথি আছেন যিনি অনলাইনে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা কথা বলছিলাম ট্রাম্পের বিজয় বিশ্বের জন্য কি বার্তা, এই প্রসঙ্গে আপনাকে যুক্ত করছি এই আলোচনায়। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, এর যে বর্তমান বাস্তবতা, ট্রাম্পের বিজয় তাতে কোনো পরিবর্তন আনবে কিনা বা কোনো পরিবর্তন আসবে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি স্মরণ করতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে। দ্বিতীয়ত, আপনি যে প্রশ্নে এসছেন সেই প্রশ্নে আমি একটু বলতে চাই, ইলেকশনের আগে অনেক রিটরিক্স ট্রাম্প আগেও বলেছে, এখনো বলছে। I don't think he represented United States before he got elected today. গতকাল পর্যন্ত সে ব্যক্তি ট্রাম্প ছিল, আজকে উনি আমেরিকার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আই ডোন্ট থিঙ্ক যে উনি যেগুলো রিটরিক্স করেছেন, আপনি জানেন ইলেকশনের সময় অনেক ফান্ডিং এর ইস্যু থাকে, হয়তো বাংলাদেশের কোনো দল বিশেষ লবিস্ট অ্যাপয়েন্ট করেছিল বা এই কথাটা তাকে দিয়ে বলাতে চেয়েছিল। ব্যক্তি হিসেবে সে যেসব টুইট করেছে এগুলো আমার মনে হয় না হি উইল বি এবল টু কন্টিনিউ এজ এ প্রেসিডেন্ট। আমেরিকা হ্যাজ এ স্টেডি ফরেন পলিসি, যেটা আমার সহ আলোচক একটু আগেই বললেন। তো ওই যে ফরেন পলিসি রিগার্ডিং দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকার মূল ফরেন পলিসি হচ্ছে যেটা উনি বলেছেন যে আধিপত্য বিস্তারের যে ওদের একটা গ্লোবাল একটা অ্যাটেম্পট, এটা ওনারা আমার মনে হয় এবারও কন্টিনিউ করবে। এবং বাংলাদেশের ব্যাপারে ওনারা খুব বেশি কোনো কিছু করবে তা না, বিকজ লাস্ট টাইম আমরা দেখেছি হি ওয়াজ নট রিয়েলি ইনভলভড, ওনার অন্যান্য এজেন্ডা ছিল। বাট এনিওয়ে, যেগুলো উনি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বলেছেন, আমার মনে হয় এগুলা অল পলিটিক্যাল রেটরিক্স, এগুলা নাথিং টু টেক সিরিয়াসলি। আমরা ওনাকে কিছুদিন অবজার্ভ করি, আমরা দেখি উনি কি করছেন, ওনার কার্যক্রম কি হচ্ছে। হয়তো কিছুদিন চলার পর এটাকে নিয়ে একটু পর্যালোচনা করা যাবে। বাট অ্যাজ অফ টুডে আমার মনে হয় না উনি নির্বাচনের আগে পর্যন্ত, নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত যা বলেছেন has any significance of his work after being elected as the president of the United States. আমার মনে হয় এটা ভিন্নতর হবে। বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ধারণা করছেন যে ট্রাম্পের এই বিজয়ের ফলে যে পরবর্তীতে বাংলাদেশে যা হতে পারে তার একটি হতে পারে যে নির্বাচিত সরকারের পথে যাওয়ার ব্যাপারে এক ধরনের অগ্রগতি হতে পারে। এই ব্যাপারে একটু আপনার মূল্যায়ন শুনব। আমার যেটা মনে হয়, যেটা আমি পার্সোনালি বিশ্বাস করি, 5ই অগস্টের গণ অভ্যুত্থানের পরে বা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, ওনারা কিছু বেসিক সংস্কার করে এমনি নির্বাচনের দিকে যাবেন। I don't think America or any other country has the right to pressure us or will pressure us to do what we
নিড টু ডু। আমরা যা করার দরকার এটা আমরা নিজেরাই করব। বাংলাদেশের জনগণ মোর দেন কেপেবল অফ টু টেক কেয়ার অফ দেমসেলভস। ওনারা নিজেরা স্বার্থটা রক্ষা করতে জানে। তো আমার মনে হয় না যে আমেরিকা বা যে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অন্য যে কোনো দেশ ক্যান প্রেশার আস টু ডু এনিথিং। আমাদের দেশের মানুষ যেটা সঠিক মনে করবে সেটাই হবে, এবং দেশের মানুষ চাচ্ছে যে নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব হস্তান্তর করা হোক, কারণ জনদুর্ভোগের যে ব্যাপারটা এটা কিন্তু ডে টু ডে বাড়ছে বলে আমি এখনো হাটাজারিতে আছি চট্টগ্রামে। তো এখানে মানুষের সাথে কথা বলছি, এখন প্রায় বাজে হলো রাত 12:15। এখন আমি গাড়িতেই। তো আমরা তো সারাদিন ব্যাপী বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলতে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ট্রাফিকের মিসম্যানেজমেন্ট সহ বেশ কিছু দৈনন্দিন সমস্যা ওনারা খুব অ্যাকিউটলি ফেস করছে। তো এটা আসলে কোনো নির্বাচিত সরকার ছাড়া এগুলো অ্যাড্রেস করাটা ভেরি ডিফিকাল্ট। বাট দেন এগেন কিছু সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো বেসিক সংস্কারগুলো হয়ে গেলে আমার মনে হয় সরকার নিজে থেকেই নির্বাচনের পথে এগোবে। আরেকটি প্রসঙ্গে একটু এখানে কথা বলে রাখতে চাই আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনকে কেন্দ্র করে যে বিষয়টি আছে সেটি এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দৃঢ় ভূমিকা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। এই বিজয় অর্থাৎ ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে সেই জায়গাটিতে কোনো ধরনের পরিবর্তন হওয়া বা বাড়তি কোনো সহযোগিতা পাওয়া কিংবা সহযোগিতা কমে যাওয়া কোনো ধরনের ভাবছেন কিনা? আমি যেটা পার্সোনালি ভাবছি বা যেটা আমার বা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে ভাবা উচিত, আমি এইটা জিনিসটা এভাবে দেখি, ওই রোহিঙ্গা সমস্যার কত দ্রুত সমাধান হবে সেটা আমেরিকা কি করবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আমার দেশের ডিপ্লোম্যাটরা এটাকে কিভাবে প্লেস করতে পারছে এবং কিভাবে পার্সু করতে পারছে। আমরা যদি এটাকে ঠিক মতো পার্সু করতে পারি সমাধান হবে, আর আমরা যদি পার্সু করতে না পারি তাহলে কোনো সমাধান হবে না। সো উই হ্যাভ টু ওয়েট এন্ড সি যে আমাদের গভর্নমেন্ট যারা আছেন ওনারা এটার ব্যাপারে কি স্টেপ নিচ্ছেন। আর আসলে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এই ধরনের স্টেপ নেওয়াটাও খুব ডিফিকাল্ট, কারণ অনেক কিছু আছে এটার মধ্যে। আমার মনে হয় নির্বাচিত সরকার আসলে বা এই সরকার হয়তো কন্টিনিউ শুরু করবে, যেটা নির্বাচিত সরকার কন্টিনিউ করা উচিত, যে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটাকে পার্সু করে এটা একটা সমাধানের ব্যবস্থা করার জন্য জোর তদবির বা লবিং যেটাই আপনারা বলেন কেন এটা করা উচিত বলে আমি মনে করি। না, এই মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটি রোহিঙ্গা প্রসঙ্গে আসে এই কারণেই যে এই সংকটটির সমাধানের জন্য অর্থাৎ রোহিঙ্গা এই প্রত্যাবাসনটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা কিন্তু নানা ধরনের সহযোগিতা নিচ্ছিও। সেই জায়গা আমরা নিচ্ছি আমি এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু বলছি। আমরা কতটুকু আদায় করতে পারবো এটা তো তাদের উপর ডিপেন্ড করছে, এটা আমাদের উপর ডিপেন্ড করছে। তারা আমাদেরকে হেল্প করছে, আমরা এক্স্যাক্টলি কি চাচ্ছি, আমরা যদি এটাকে আরো বেশি পার্সু করতে পারি তারা আরো বেশি হেল্প করবে। আর আমরা যদি ঠিক মতো পার্সু করতে না পারি তারা যেভাবে আছে সেভাবে চলতে দেবে। আমি এটাই বোঝাতে চেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আবারও আসবো আপনার কাছে, আমরা স্টুডিওতে ফিরছি। অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন স্টুডিওতে ফিরলেও একটু বিরতির জন্যে সাময়িক বিরতি নিচ্ছি আপনার কাছ থেকেও। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির। ফিরব অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, আবারও আপনার কাছে আসছি। যে কয়েকটি বিষয় মানে আন্তর্জাতিক যে কয়েকটি বিষয়কে অ্যাড্রেস করে নির্বাচনী প্রচারে অভিযান চালানোর সময় ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন, তার একটি আপনি নিজেও বলছিলেন যে একটি হচ্ছিল যে বৈশ্বিক নানা জায়গায় যে খণ্ড খণ্ড যুদ্ধের যে ঘটনাগুলো আছে সেই জায়গাটিতে আমরা একটু এই ব্যাপারে আপনার বিশ্লেষণ শুনতে চাই যে তাহলে কি বিশ্বের যে যুদ্ধকেন্দ্রিক বর্তমান যে চিত্র তাতে কি পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হচ্ছে কিনা? কারণ স্পষ্ট ওনার বক্তব্য আছে অন্তত মধ্যপ্রাচ্য এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে। হ্যাঁ, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার আগেই উনি যে নির্বাচনী ইশতেহার বলবো বা এটা জাতির কাছে, এটা পৃথিবীর কাছে তার একটা প্রতিশ্রুতি হলো উনি যুদ্ধ আর বাড়তে দিবেন না, থামাবেন। আপনি ইউক্রেন যুদ্ধের কথা বলেন, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এর অন্য এই দুটো তো উনি বলেছেনই, আর অন্য যুদ্ধকে উনি ইঙ্গিত করেছেন, অর্থাৎ শান্তিময় পৃথিবীর দিকে উনি যাবেন। কিন্তু আমি যে কথা শুরু করেছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে আন্তর্জাতিক ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রিক যে পদচারণা তা ব্যাখ্যা করলে আমরা কিন্তু এই কনক্লুশনে কখনো আসতে পারি না যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সে জার্মান আমেরিকান তাত্ত্বিক যিনি পলিটিক্স অ্যামং নেশনস, যেখানে রাজনৈতিক বাস্তববাদের ধারণা নিয়ে প্রবেশ করলেন, এরপর অনেক তারা রিভিশন করতে চেয়েছে, রিয়ালিজম, নিও রিয়ালিজম, স্ট্রাকচার রিয়ালিজম, অনেক মুখরোচক শব্দ দিয়ে তারা নিজেদেরকে সার্টিফাই দিতে চেষ্টা করেছেন যে আমরা আমাদের দেশের স্বার্থ এবং আমাদের প্রত্যেক রাষ্ট্র কিন্তু তার পররাষ্ট্রনীতি তার রাষ্ট্রের স্বার্থ দেখবে, কিন্তু সেখানে একটা মৌলিক নীতি থাকতে পারে, প্রিন্সিপাল যেটা, এবং অন্য রাষ্ট্রের কোনো অধিকার বা তার স্বার্থকে নষ্ট না করে যদি আমার স্বার্থ আমি অর্জন করতে পারি, দ্যাটস ফাইন। কিন্তু আমি যদি অত্যন্ত হঠকারী হয়ে, যুদ্ধংদেহী হয়ে, শুধুমাত্র আমার নিজের দেশের স্বার্থের জন্যে, আমার ইন্টারেস্টেই সবাই অ্যাট দ্য কস্ট অফ আদার্স ইন্টারেস্ট সেই অন্ধ হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু পররাষ্ট্রনীতিতে ধাক্কা খেতে হয়। অথচ মার্কিনীরা এই ধাক্কাটা সবসময় পৃথিবীকে দিয়ে আসছে, সারা পৃথিবী তার তোলপাড় করেছে। এমন কোনো এক্সাম্পলস নাই যে আমরা সাইট করতে পারি যে কোনো দ্বন্দ্ব যুদ্ধে মার্কিনীরা শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। এরা আসলে হিজিমনিক স্টাবিলিটি থিওরি, তারা তাদের দখলদারিত্ব, হিজিমন বিশ্বময় কায়েম করে তারা নিজেদের স্বার্থটাকে উদ্ধার করতে চায়। যদি তাদের কোনো কিছু নাও লাগে, তাহলে অন্যরা যেন তার সুখ শান্তি ভোগ না করতে পারে, সেজন্য অন্তত তার দ্বন্দ্ব বাঁধিয়ে রাখবে। আমি পররাষ্ট্রনীতি যতটা পড়াশোনা করছি, তার ইতিহাস থেকে আমরা অন্তত এতটুকু কনক্লুড করতে পারি। আমি মনে করি না এই স্ট্রাকচার থেকে বের হওয়ার জন্য তাত্ত্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কাজ হচ্ছে। স্টার্টিং ফ্রম হার্ভার্ড, আপনি নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, তারপর মন্টার ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল স্টাডিজ, যেখানে ওদের, তারপর ফ্লেশার ইনস্টিটিউট ডিপ্লোম্যাসি, যেখানে ওদের পররাষ্ট্রনীতি বিশ্লেষণগুলো হয়, কোথাও কিন্তু তাত্ত্বিকভাবে এই আলোচনা হয় নাই যে মার্কিনীরা তাদের ওই যে তাদের বেসিক ফরেন পলিসির ডিসকোর্স থেকে বের হয়ে আসবে। তো হঠাৎ করে ট্রাম্পের এই ঘোষণা, আমার মনে হয় এটা একটা পলিটিক্যাল চিটচ্যাট, এখানে আমি আবার বলছি, অথবা এটা একটা ডিপ্লোম্যাটিক চিটচ্যাট। অর্থাৎ এই যুদ্ধ থেকে পৃথিবীর দৃষ্টি এখন কি হলো জানেন? আমি প্রথমে যেটা বললাম যে বাংলাদেশে যে যুদ্ধ হলো, সবাই কিন্তু যুদ্ধ বাদ দিয়ে শান্তির দিকে যেতে চাইছে। পৃথিবীর মানুষ এখন শান্তির জন্যে তাকিয়ে আছে। সেই মুহূর্তে ট্রাম্প কিন্তু হি ইজ এ বিজনেসম্যান, উনি হি নোজ হাউ টু মেক বিজনেস। উনি বুঝছেন যে তার জয়ী হওয়াটা অলমোস্ট ইম্পসিবল। কাজে উনি এমন কোনো শব্দকে উচ্চারণ করেছেন, এমন স্লোগান দিয়েছেন যা পৃথিবীর মানুষ খাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও তো কিছু বিবেকবান মানুষ আছে, তারাও যারা যুদ্ধকে সমর্থন করে না, তারাও তার পক্ষে চলে আসবে। সে কারণে কিন্তু উনি এগুলো ঘোষণা করেছেন। আমি খুব, যদি ভুল করে থাকি কথা বলে, তাহলে আমি খুব খুশি হব, এবং আমি ভুলই করতে চাই যদি আমি এইভাবে ব্যাখ্যা করার জন্যে। তো আমি নিশ্চিন্ত মোটামুটি 99% উইথ 1% লেভেল অফ সিগনিফিক্যান্স যে পররাষ্ট্রনীতির যা হচ্ছে এটাই হতে থাকবে। এবং যেহেতু আপনি একটু আগে বলছিলেন যে ওনার উনি একজন ব্যবসায়ী, তো যেহেতু উনি একজন ব্যবসায়ী, ধারণা করা হচ্ছে যে ওনার পররাষ্ট্রনীতিতে অন্য দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে এবার সে দেশের বাণিজ্যিক স্বার্থটা বেশি গুরুত্ব পাবে, এবং তার কথাবার্তায় সে ইঙ্গিত আছে বিশ্বের বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রে বাণিজ্য করতে হলে হয়তো আরও অধিক কর দিতে হবে, সেই ইঙ্গিত তার বক্তব্যে আছে। এবং ইউরোপীয় ইউনিয়নও সেরকম আশঙ্কাই করছে, তারা তাদের মতন করে একটা প্রস্তুতি নিচ্ছেন কী করে এই বাস্তবতাটা মোকাবেলা করবেন। তো সেক্ষেত্রে আপনার কী মনে হয় যে তার পররাষ্ট্রনীতিতে অনেক বড় ধরনের বাণিজ্য নির্ভরতা কি আসতে যাচ্ছে? আমি আপনাকে বলি যে প্রেসিডেন্ট হাসান রোহানি, ইরানের প্রেসিডেন্ট যখন নির্বাচিত হলেন, আমরা একটা টার্ম ইউজ করতাম ফরেন পলিসি, চার্মস অফেন্সিভ। হাসান রোহানির চার্মস অফেন্সিভ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চার্ম করতে পারে নাই। আমরা আহমেদিনেজাদের কথা তখন জানি যে খুব বিদ্রোহী এবং অত্যন্ত বিপ্লবী প্রেসিডেন্ট, সেখান থেকে নতুন একটা ইরান হলো, কাজে তার সাথে শান্তিপূর্ণ
সম্পর্ক হবে, কিন্তু সেখানে কিন্তু P5+1 নিউক্লিয়ার ট্রিটি হলো, অর্থাৎ শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির বিস্তার ঘটাতে ইরানকে দেওয়া হয়নি, তাকে দমন করে রাখা হলো। তো এই জাতি তার বিজনেসের জন্য সব কিছু করতে পারে। এবং আপনি যে প্রশ্ন করলেন বিশ্ব বাণিজ্যে, আমি আপনাকে বলি ইকোলজি এনভায়রনমেন্টাল চুক্তি যেটা প্যারিস ট্রিটি, সেখানে তো ট্রাম্পই কিন্তু নিজেকে সরিয়ে নিল। এবং বিশ্ব বাণিজ্য আমি WTOর কথা বলি, স্টার্টিং ফ্রম দ্য এগ্রিকালচারাল সাবসিডি বা অন্যান্য WTO থেকে যে ইস্যুগুলো নিয়ে পৃথিবীর বড় বড় শহর ব্রাসেলস, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, মস্কো, বড় বড় শহরগুলোতে যখন বিক্ষোভ হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সামিট চলাকালে, শীর্ষ মিটিং চলাকালে, তখন কিন্তু যে ইস্যুগুলো নিয়ে ঘটনা ঘটে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দায়ী থাকে। এবং এই যে সাবসিডি, বাংলা, আপনি অবাক হবেন বাংলাদেশের সাবসিডি নিয়েও মার্কিনীদের আপত্তি। কাজে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা যেহেতু তার আমাদের সাথে তাদের GSPর একটা বিষয় আছে, এবং আমরা ধরে নিতাম যে যদি কমলা হ্যারিস নির্বাচিত হয়ে আসতেন হয়তো GSP যেটা আমাদের বাতিল হলো ওটা আমরা ফিরে পেতে পারতাম। কিন্তু আমি নিশ্চিন্ত যে এখন আর সেটা হবে না। তারপর আমাদের গার্মেন্টসের যে সুবিধাগুলো আমাদের ছিল সেটা আমরা পাবো না। তার মানে বিশ্ব বাণিজ্যের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থেই থাকবে। আমাদের দেশের অর্থনীতির জন্য কিছু দুঃখজনক বার্তা আনতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? আমি এটা মনে করতাম, কিন্তু এখন করছে না কেন? প্রফেসর ডক্টর ইউনূস, আমার বক্তব্যটা ডাইকোটোমাস হতে পারে, সব বিরোধী হতে পারে। হয়তো আমরা মনে করতে পারি যে প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন এবং এখন জো বাইডেনের পরে যে কমলা হ্যারিস যদি আসতেন, ডেমোক্রেটিক শিবির যদি আসতেন, তাহলে ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশ অন্তর্বর্তীকালের প্রধান, কাজে আমরা এদিক থেকে সুবিধাটা বেশি পেতাম। অথচ ট্রাম্প আসার পরে আমরা সুবিধা পাবো না, কিন্তু আমি এটা মনে করি না। আমি বারবার বলছি পররাষ্ট্রনীতি ধারাবাহিকতা থাকে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রেসিডেন্ট এককভাবে সিদ্ধান্ত নেন না, কোনো এক ব্যক্তির নয়, সেখানে ইনস্টিটিউশন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমের সবচেয়ে শক্তিশালী দিক হলো যে তারা ইনস্টিটিউশনসগুলোকে বিল্ড আপ করেছে, এবং কোনো একটা পররাষ্ট্রনীতি নির্ধারণের আগে তাদের ইনস্টিটিউশনগুলো অনেক বিচার বিশ্লেষণ, ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, ডিবেট হয়, তারপর তারা সিদ্ধান্তে আসে। এবং যে সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মার্কিনিরা যে ইনস্টিটিউশনগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, এর আগের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় ওগুলোই কন্টিনিউ করবে। বাংলাদেশের সাথে তাদের তেমন কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। আচ্ছা, এবং যে দেশগুলো এই মুহূর্তে যুদ্ধরত আছে, হ্যাঁ, সেই দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি নতুন কোনো সিদ্ধান্ত আমরা আপনাদের পররাষ্ট্রনীতি দেখতে পাই, নিশ্চয়ই সম্পর্ক একটা নতুন ধরন আসবে। আপনার সঙ্গে কথা বলবো, আমরা একটু আবারও যাচ্ছি, যুক্ত হচ্ছে আমাদের আরেক অতিথি মীর মোহাম্মদ হেলালুদ্দিন ওনার সঙ্গে। মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। এবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ ভূ রাজনৈতিক বাস্তবতায়, বৈশ্বিক ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এর প্রেক্ষিতে, অর্থাৎ এই ভূ রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে একটু আপনার বিশ্লেষণ শুনবো। বাংলাদেশের আপনি যদি রিসেন্ট পলিটিক্যাল হিস্ট্রিটা দেখেন, 5th অগস্টের আগে বেশ কিছু বছর ধরে এবং 5th অগস্টের পরে বর্তমানেও বাংলাদেশের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ বাংলাদেশিদের কিন্তু একটি বিরূপ মনোভাব বিরাজ করছে। এই বিরূপ মনোভাবের কারণ হচ্ছে বাংলাদেশিরা মনে করেছে যে তাদের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্তগুলো, যেগুলো তাদের একটি স্বাধীন সার্বভৌম দেশের মানুষের বা জনগণের নেয়ার কথা, সেখানে সেই প্রতিবেশী দেশটি ইন্টারফেয়ার করছে। তো এবং গত যে পতিত যে স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু সেই দেশের সাথে লাইন করে পলিটিক্সটা করেছে এবং এখনো করছে। যে কারণে হয়েছে কি, বিরোধী শিবিরে যারা ছিল তারা যেহেতু এই দেশটি তাদেরকে রাজনৈতিকভাবে কোনো স্পেস দিচ্ছিল না, বা তাদের কোনো ন্যায্য দাবি দেওয়ার ব্যাপারেও সে তৎকালীন স্বৈরাচার সরকারকে পার্সু করছিল না, স্বাভাবিকতই বাংলাদেশের পলিটিক্যাল ডায়নামিক্সটা ওয়েস্টার্নের কান্ট্রিজ গুলোর দিকে কিছুটা গিয়েছে বলে আমি বিশ্বাস করি, আমি পার্সোনালি মনে করি। এবং এই যে 5ই অগস্টের আগে পরে যে ইনসিডেন্ট গুলো হয়েছে এবং এই ইন্টারিম গভর্নমেন্টকেও
যেভাবে ওয়েস্টার্ন দেশগুলো সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসছে, এটা ক্লিয়ারলি প্রমাণ করে বাংলাদেশের গত 16 বছর বা 15 বছরের যে ভূরাজনৈতিক প্রেক্ষাপট ছিল বা জিও পলিটিক্যাল যে সিনারিও ছিল, সেটা অনেকটু চেঞ্জ হয়েছে এবং ইটস টেকিং এ ডিফারেন্ট নোট, ওয়েদার ফর গুড অর ব্যাড দ্যাটস এ ডিফারেন্ট টপিক। বাট আপনি যদি গত 15-17 বছরের রাজনীতি আপনি দেখেন, প্রত্যক্ষভাবে একটা ভিনদেশি ফরেন মিনিস্টার বলছে এই যে অমুক দলের বাংলাদেশে ক্ষমতায় কন্টিনিউ করা দরকার, আরেকজনে বলছে ওরা ক্ষমতায় না থাকলে আমাদের ক্ষতি হবে। তো এইগুলো তো আসলে ধরেন ড্রয়িং রুমের কথা ওনারা স্টেট লেভেলে বলেছে, এবং যেই কারণে বাংলাদেশের জনগণ সেটাকে সঠিকভাবে মেনে নেয়নি। কারণ আমাদের এটা মনে রাখতে হবে, বিশ্ব জেনেভা কনভেনশন অনুযায়ী বলেন বা আপনি রিজনেবল গ্রাউন্ডে বলেন, যে কোনো রাষ্ট্রের সম্পর্ক থাকবে কিন্তু আরেকটা রাষ্ট্রের সাথে, এবং রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। তার মানে the diplomatic relation should exist between the two countries and the two countries' people, not any specific party of that country. যেটা বাংলাদেশে বারবার লঙ্ঘিত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন বা বাংলাদেশি ন্যাশনালিস্ট যে ফোর্সটা আছে, তারা সবসময় মনে করে সমতার ভিত্তিতে যেই কোনো রাজনৈতিক ঐক্য হতে পারে, যে কোনো দেশের সাথে যে কোনো সম্পর্ক উন্নয়নের চেষ্টা আমরা করতে পারি, বন্ধুত্ব থেকে হাত বানাতে পারি, বাট ইট হ্যাজ টু বি অন আ ব্যালেন্স, একটা ইকুয়ালিটি থাকতে হবে সেটাতে। এখন বিগত অবৈধ যে সরকার ছিল বা যে স্বৈরাচার সরকার ছিল, পতিত স্বৈরাচার যে সরকার আওয়ামী লীগ, তারা তো ধরেন ওয়ান সাইডেড ট্রেড বলেন, ওয়ান সাইডেড ফ্যাসিলিটি বলেন, স্টেট সিকিউরিটির কথাও চিন্তা করে নাই। এগুলো একদম নিঃস্বার্থভাবে তারা একটা দেশকে প্যাট্রোনাইজ করেছে, এবং আদানির মতো কোম্পানির সাথেও ওনারা এমন চুক্তি করেছে যে ক্লজ গুলো পড়লে যে কোনো দেশের জন্যই খুব বিব্রতকর তো বটেই, খুব ক্ষতিকারক। এবং এই ধরনের একটা স্বাধীন সার্বভৌম দেশ এই ধরনের কোনো কন্ট্রাক্ট সাইন করতে পারে, এটা আমার মনে হয় না। তো অবভিয়াসলি আফটার দ্য 5th August দ্য পলিটিক্যাল ডাইনামিক্স ইন বাংলাদেশ ইজ অলসো চেঞ্জ। আমি মনে করি যে এই ডাইনামিক্স চেঞ্জের কারণে বাংলাদেশের আগের যে অ্যালাইনমেন্ট ছিল, অফকোর্স ওই অ্যালাইনমেন্ট আর নেই। এবং ফার্স্ট আমরা দেখেছি যে বিএনপি সবসময় বলে আসছে এই ন্যায্য দাবিগুলোর কথা, কিন্তু স্টেট লেভেল থেকে ফার্স্ট কিন্তু বলা হয়েছে তিস্তা ব্যারাজ নিয়ে, তিস্তা বাঁধ নিয়ে ওনারা কথা বলেছেন এবং খুব স্পষ্ট কথা বলেছেন, এবং বাংলাদেশে নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের সিকিউরিটি নিয়ে কথা বলেছেন, বাংলাদেশে ইন্টারফারেন্স নিয়ে কথা বলেছেন, খুব বোল্ডলি বলেছেন, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে বলে আসছে। কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট হেড বা সরকারের পক্ষ থেকে বহুদিন পরে 5ই আগস্টের পরে এগুলো বলা হলো। তো অফকোর্স বাংলাদেশের যে পলিটিক্যাল সিনারিও, দ্যাট হ্যাজ চেঞ্জ a lot, and from this change that neighbor should also understand the sentiment of the people, the sentiment of majority, broad majority of Bangladeshis. And আমার মনে হয় যে ওনাদেরও এই মনোভাবটা বুঝে নিজেদেরও যে পররাষ্ট্রনীতি ছিল বাংলাদেশের ব্যাপারে, বা এক পেশে যে পররাষ্ট্রনীতি ছিল, যদি আমি এভাবে বলি, সেটাকে ওনারাও পরিবর্তন করবে। কারণ বাংলাদেশও চায় লার্জেস্ট নেইবারিং কান্ট্রির সাথে একটা সুসম্পর্ক থাকুক। আপনি যে প্রসঙ্গগুলো এখন এই মুহূর্তে কথা বলার সময় তুললেন, ট্রাম্পের বিজয় এই প্রসঙ্গগুলোতে কোনো প্রভাব ফেলবে কিনা আপনি কি মনে করেন? আমি আবারও বলি, ট্রাম্পের বিজয় আমেরিকান ফরেন পলিসিতে কোনো ধরনের ডিফারেন্স আনবে বলে আমি মনে করি না। মেজর কোনো ডিফারেন্স আনবে তো ছোটখাটো কিছু হতে পারে। যেই পলিসি বাংলাদেশের ব্যাপারে আগে ছিল, আমেরিকান ফরেন পলিসি, আই থিঙ্ক দ্যাট ফরেন পলিসি উইল কন্টিনিউ, which is the logical thing from America's perspective also. আমার মনে হয় না এই ব্যাপারে কোনো তাদের চেঞ্জ আসবে, এবং যদি আসে আমি খুব অবাক হব। কারণ বাংলাদেশে যেভাবে হয় একটা ভলাটাইল সিচুয়েশন, যে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব নীতি পরিবর্তন হয়ে যায়, মানুষ পরিবর্তন হয়ে যায়। একটা সিভিলাইজ ডেমোক্রেটিক দেশে কিন্তু সেটা হয় না। তো আমি মনে করতে চাই আমেরিকা ইজ আ ডেমোক্রেসি প্র্যাকটিসিং কান্ট্রি, দ্যাটস হোয়াট দে টেল এভরিওয়ান। তো পররাষ্ট্রনীতিগুলো এটা তো মানে আমাদের এই দেশে যেমন আগে সবকিছু এক ব্যক্তির ইচ্ছে হতো, আমেরিকাতে সেটা না, ইট অল গোস থ্রু প্রসেস। এবং এই প্রসেসে হঠাৎ করে ডিভিয়েট করাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ ইউ হ্যাভ টু কনভিন্স আ লট অফ পিপল ইন দ্য চেইন। তো আমার আবারও আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আমি যে পার্সপেক্টিভ গুলো বললাম, আমেরিকার পজিশন চেঞ্জ হবে কিনা, আই ডোন্ট থিঙ্ক এট অল যে এটা চেঞ্জ হবে। কারণ ওনাদের যে ফরেন পলিসি, ইটস কমন ফর এভরি কান্ট্রি।
হ্যাঁ, যে ওনারা ওনাদের আধিপত্যটা বিস্তার করতে চায়, এটা সুন্দর করে কিভাবে বলা যাবে ঠিক মানে আমি আই ক্যানট অ্যাকুমুলেট ওয়ার্ডস, বাট ওই করতে গেলেই ওনাদের এই পলিসি ফলো করবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের আমি যে অ্যাসপেক্ট গুলা মেনশন করেছি, নেইবারিং কান্ট্রিজের সাথে আমাদের যে সম্পর্ক টানাপোড়েন, বা ওনারা আমাদের উপর যে কলোনিয়ালিজম চালাতে চাচ্ছিল বা চালিয়েছে এই গত 3 টার্ম ধরে, এটা আমার মনে হয় ওরা বেশ কিছুদিন এটা থেকে তারা বিরত থাকতে হবে, বিকজ আমেরিকা and the other rest of the Western world has clearly stepped in and they want people's government to step forward. তবে আমার এটা মনে হয় যে নির্বাচনটা হয়তো কিছুটা ত্বরান্বিত হতে পারে। ধন্যবাদ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে মানে এই মুহূর্তের জন্য বিদায় নিচ্ছি, কিন্তু আপনি থাকছেন আমাদের সঙ্গে, আমরা একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সময় হয়ে গেছে আরো একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, আবারও আসছি আপনার কাছে। আমরা অনুষ্ঠানের তৃতীয় এবং শেষ পর্বে চলে এসেছি। আলাদা করে প্রশ্ন না রেখে বরঞ্চ আপনার কাছ থেকে শুনবো যে বিষয়ে আমরা কথা বলছিলাম সে বিষয়ে আপনার বলার কিছু বাকি রয়ে গেল কিনা। ওকে, আপনার প্রথমে ভূমিকার প্রশ্ন ছিল যে বার্তা দিচ্ছে কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যেটা, যদি আমেরিকার ডোমেস্টিক পলিটিক্সকে আমরা দেখি, তাহলে আমরা তো একটা নারী জাগরণের যুগে বাস করছি। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপে নারী জাগরণ ঘটছে তৃতীয় বিশ্বেরও আগে। এটা একটা ডিবেট আছে সোশিওলজিস্টের ভিতরে, এবং সেখানে বলা হয় মেয়েদের ক্ষমতায়ন। কিন্তু একটা বার্তা হলো, কেন আজকে কমলা হ্যারিস হেরে গেলেন, কেন 2016-তে হিলারি ক্লিন্টন হারলেন? এটা একটা মৌলিক প্রশ্ন। এটা বিশ্বজুড়ে একটা এই কথাটা আমরা শুনছি যে বোধহয় মার্কিনীরা এখনো নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত হয়নি। হ্যাঁ, আমেরিকান সোসাইটি ইজ হাইলি ম্যাসকুলিনিস্ট, জেন্ডার বায়াসড, এবং প্রচণ্ডভাবে তার ইন্ডিভিজুয়ালিস্টিক। এটা একটা বিশ্বের জন্য অনেক বড় বার্তা। যদিও আমেরিকানরা সারা পৃথিবীর মানুষকে গণতন্ত্র, মানবাধিকার, নারীর অধিকার এগুলোর, কিন্তু এই সমালোচনাটাও আছে যে মার্কিনীরা সবসময় ভাবে আমার লাভ কি, আমার কি হবে, এই সমালোচনাটাও আছে। এটাকে তারা খুব বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, কিন্তু আমি মনে করি না যে কমলা হ্যারিস বা হিলারি ক্লিন্টন আসলে মার্কিনীদের ওই স্বার্থ অর্জিত হয়নি। এটা একটা বড় বার্তা ডোমেস্টিক পলিটিক্স। দ্বিতীয় যেটা, এবং যে কারণে হলো মেয়েরা কেন আসতে পারবে না, তার আমি খুব অবাক হই যে ইন্দো আমেরিকান মিষ্টি হাসি দিয়েও কমলা হ্যারিস মার্কিনীদের মন জয় করতে পারেনি, অথচ ট্রাম্পিও তার স্বভাবজাত উৎকট অঙ্গভঙ্গি দিয়ে মার্কিনীদেরকে জয় করলেন। কাজে বিশ্বের জন্য এটা আমেরিকার যে ইডিওসিনক্রেসি এবং তাদের মাইন্ডসেট, পলিটিক্যাল কালচার, মনোজাগতিক কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা আমি বলছিলাম যে হেলাল ভাই যেখান থেকে বলছে, আপনি বলছিলেন যে এই চেঞ্জটা পররাষ্ট্রনীতিতে বিশেষ দক্ষিণ এশিয়ার বাংলাদেশের ক্ষেত্রে চেঞ্জ আসবে কিনা, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। আমি একটু আগেই বলছিলাম যে মার্কিন পররাষ্ট্রনীতি কিন্তু নির্ধারিত কোনো ব্যক্তির দ্বারা হয় না, ইনস্টিটিউশনের দ্বারা হয়, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক হয় না তা না, কিন্তু মূলত একটা এলাকার কোনো রাষ্ট্রের সাথে তাদের কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক হয় যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ হয়, তারপরে নানা ধরনের প্রসিডিউর ভেতর দিয়ে নানা অ্যাপ্রোচ অ্যাডজাস্ট করা, এরকম অনেক বিষয়। সবচেয়ে বড় কথা, যেমন আমরা দক্ষিণ এশিয়া বা এই এলাকায় দেখি, তাহলে বায়োল্যাটারাল রিলেশনশিপের চেয়ে আমার মনে করি এশিয়ান পলিসি, মোর ইম্পর্টেন্টলি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কী সেটা দ্বারা নির্ধারিত হবে বাংলাদেশের সাথে মার্কিনীদের পররাষ্ট্রনীতি কী যোগসাজশ হবে। ইজিলি ওরা চীনকে তারা কন্টেন করতে চাই, চীনকে হটাতে চাই। চীনকে হটাতে গিয়ে ভারতের সাথে কী সম্পর্ক হবে, বাংলাদেশের সাথে কী হবে সম্পর্ক, এখানে চেঞ্জ করাটা খুব সহজ না। কারণ বাংলাদেশ চীনের সাথে যে পররাষ্ট্রনীতির যে নতুন মেরুকরণ, সেখানে বাংলাদেশকে মাইনাস করার এবং পররাষ্ট্রনীতি পরিবর্তনের মাঝ দিয়ে এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আবার আমরা যদি একদম শেষ দিকে এসে গেছি, একটু সংক্ষেপে। হ্যাঁ, ওকে, আবার আমরা যদি অন্যদিকে যাই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ইলেকশনের পরে কিন্তু প্রেসিডেন্টরা কথা বলে 100 দিনের মাঝে তাদের একটা ভূমিকা আমরা পেয়ে যাই, কিন্তু আস্তে আস্তে কিন্তু বাস্তব অবস্থা আসতে থাকে। তো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পরে বাংলাদেশের ভিতরে যে উৎকণ্ঠা একটা শ্রেণীর মাঝে, আমি ওইটা একটু ভেঙে দিতে চাই। আমরা একটা নতুন দেশের নতুন যুগে বাস করছি, নতুন সরকার, নতুন মানুষ, নতুন মাইন্ডসেট, নতুন আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, এবং আমি মনে করি যে
ট্রাম্পের ক্ষমতায় আসাটা কোনোভাবেই বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রনীতিকে পরিবর্তন করবে না। তার হ্যাঁ আচরণগত বা বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন থাকতে পারে, মৌলিক কোনো পরিবর্তন হবে না। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ শরীফুল আমিন। আমরা যুক্ত হচ্ছি অনলাইনে যিনি আছেন মীর মোহাম্মদ হেলালুদ্দিন, ওনার সঙ্গে। মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে আলাদা করে প্রশ্ন করছি না, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যদি যে ইস্যুর বিষয়ে আমরা কথা বলছি কিছু বলার বাকি থাকে আপনার শুনবো একটু। জি, আমি যেটা আবারও বলি, আমেরিকান যেটা আমার সহ-আলোচক বলেছেন, এখন আমেরিকার ফরেন পলিসি বলেন বা ফাইন্যান্সিয়াল পলিসি বলেন বা যে কোনো পলিসি বলেন, ইটস নট টেকেন বাই এন ইন্ডিভিজুয়াল, ইটস টেকেন ইন ইনস্টিটিউশনালাইজড ওয়ে। একটা ইনস্টিটিউশনের মাধ্যমে নেওয়া হয়। তো এখানে হঠাৎ করে কোনো পরিবর্তন আমি দেখছি না। অ্যাজ হি রাইটলি মেনশন, মানে কোনো দেশ না, ওনারা হয়তো অঞ্চল নিয়ে যে অঞ্চল নিয়ে যদি ওনাদের কোনো পলিসি অ্যামেন্ড করতে হয়, হবে রিজিওনাল এবং স্ট্রিক্টলি পলিসি বেসড। ওনাদের যদি পলিসিতে না আসে, আমি আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প বিফোর বিং ইলেক্টেড এজ দ্য প্রেসিডেন্ট, উনি যা কিছু বলেছে, হি অলওয়েজ লাইকস দিস শোম্যানশিপ। উনি একটা শোম্যান, মানে একটা ক্যারেক্টার নেই। হি লাইকস টু এন্টারটেইন পিপল। উনি হি ইজ এ ডিফারেন্ট গাই। মানে ওনার টোটাল অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। হি হ্যাজ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ দেন দ্য নর্মাল পলিটিশিয়ানস। তো ওনার ওই গিমিকের পার্ট হিসেবে বা ওনার এইসব উনি যেগুলো করে, যে শোম্যানশিপ দেখায়, এগুলা করতে গিয়ে উনি অনেক কথা এরকম বলে। বাট এখন থেকে উনি যা বলবে, দ্যাট উইল রিফ্লেক্ট what his foreign policy will be in the future, or his different policies will be in future. But then again, it does not depend on him. Maybe he wants, but all he desires must go through the process. এবং এই প্রসেসটা ওনার একলার কোনো বিষয় না, এটি একটি প্রাতিষ্ঠানিক বিষয়। তো সেই ক্ষেত্রে ওনার কোনো হোমজিকিং সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে মনে হয় না। আর আরেকটা যেটা বলেছে, আমেরিকা, I won't say America is a sexist country, but Americans like their interests being protected very violently or aggressively. Not violently, aggressively. আমার মনে হয় ট্রাম্প gave them what they wanted. হ্যাঁ, আপনি যদি জর্জ বুশ সিনিয়র জুনিয়র ওই টার্মটা আপনি যদি অ্যানালাইজ করেন, তারা এটা তাদের নির্বাচনের মধ্যে দেখিয়েছে, they want to fight for the Americans, they are for Americans, they are all Americans. This thing they like, the Americans like this sort of aggressive stand on nationalism বা American way of life এর উপর যে ওরা যে emphasize করে, it's all about Americans. জি, তো আমি এটাই বলছি ট্রাম্প যা শোম্যানশিপ দেখিয়েছে during his elections, I don't think that will at all reflect on the foreign policy of the United States of America. Rather, I believe যে ওনারা আগে যেভাবে আগাচ্ছিল, they will continue the same path, because যেখান থেকে সাকসেস আসছে, যে প্রসেসে সাকসেস তারা পাচ্ছে, এটা তো চেঞ্জ করার কোনো মানে হয় না। So I don't think there will be any significant change after Trump takes. ধন্যবাদ মোহাম্মদ হেলালুদ্দিন আজকের এই আলোচনা শোনার জন্য। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, আপনাকেও আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকেই। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।